শালিক করব। শালিক করার পর যখন সেই মেয়েটি মা ও বোনকে বিচার দেয়, মা বোনের বিচার দেখে অবাক হবেন। হঠাৎ পেছন থেকে গিয়ে অনামিকার দুলাভাই অনামিকাকে জড়িয়ে ধরে, কথা বলতে চাইতে খাটে ফেলে দিয়ে জোরাজোরি করতে থাকে। তারপর দুলাভাই অনামিকাকে ভোগ করে বের হয়ে যায়। অনামিকা জোর করেও সমস্ত শক্তি দিয়েও নিজের ইজ্জত রক্ষা করতে পারেনি। সে পাথরের মতো হয়ে আছে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। কি করবে? এই জীবন বাঁচিয়ে রাখবে নাকি আত্মহত্যা করবে, সে কিছুই বুঝে উঠতে পারছে না। তারপর সে কোনো রকম উঠে রুম থেকে বের হয়ে যায়। অনামিকা তার মায়ের রুমে যায় আর দেখে তার মা ঘুমাচ্ছে। অনামিকা পাশে বসে মাকে ডাক দেয়। মা মেয়েকে দেখে উঠে বসে বলল, কে রে, কি হয়েছে মা, তোকে এমন দেখাচ্ছে কেন? অনামিকা কেঁদে দেয়। মা বলল, কাঁদছিস কেন, কি হলো সেটা না বললে জানবো কি করে? অনামিকা বলল, মা আমাকে আমার দুলাভাই, এই বলে আবারও কাঁদতে থাকে। মা বুকে নিয়ে বলল, দুলাভাই কি হয়েছে বল মা। অনামিকা বলল, মা দুলাভাই আমাকে করেছে, আমাকে রুমে একা পেয়ে আমার ইজ্জত নষ্ট করেছে। মা তখনই অনামিকাকে বুক থেকে ধাক্কা দিয়ে অবাক হয়ে যায় আর কি যেন ভেবে অনামিকার হাত ধরে বলল, এই কথা আর কাউকে বলিস না অনামিকা, যদি কেউ জানতে পারে তাহলে তোর বোনের সংসার ভেঙে যাবে, তাই যা হয়েছে ভুলে গিয়ে চুপচাপ থাক। মায়ের এমন কথা শুনে অনামিকা নির্বাক হয়ে মায়ের দিকে চেয়ে থাকে আর চোখের পানি মুছে বলল, এর মানে কোনো বিচার তোমরা করবে না? আমার দিকটা কিছুই না, শুধু আপুর সংসারটাই বড় হয়ে গেল, এটা কি কোনো দোষ বা অন্যায় বলে মনে হয় না? মা বলল, তোর আপুর ছেলে সন্তান হয়ে গেছে, তোর তো এখনো বিয়ে হয়নি, তাই তোরটা কেউ জানবে না, যা এখন গিয়ে ফ্রেশ হয়ে নে। অনামিকা আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। অনামিকা সোফার কাছে এসে ধাপ করে বসে পড়ে আর ভাবছে কি করবে, কাকে বলবে। এমন সময় বড় বোন কোহিনূর সামনে দিয়ে যেতেই দেখে অনামিকা কান্না করছে। সে পাশে গিয়ে বসে আর অনামিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে বোন, তোকে টেনশন দেখাচ্ছে? অনামিকা আপুকে জড়িয়ে ধরে বলল, দুলাভাই, এই বলে কেঁদে দেয়। কোহিনূর বলল, তোর দুলাভাই কি হয়েছে বলতো আমাকে। অনামিকা চোখ মুছে বলল, আপু দুলাভাই আমাকে করেছে, আমি অনেক অনুরোধ করার পরেও উনি আমাকে ছাড় দেননি। কথাটি শুনে কোহিনূর অনামিকাকে থাপ্পড় দিয়ে ওর উপর দোষ দিয়ে বলল, তোর চাল চলনই ভালো না, সবসময় ছোট ছোট কাপড় পরে হাঁটবি, গা ঘেঁষে চলবি, এসব কারণেই তো তোর দুলাভাইয়ের মাথা ঠিক ছিল না, এসব ভুলে যা আর তোর দুলাভাইয়ের সামনে সুন্দর মতো চলবি, এই বলে উঠে চলে যায়। অনামিকা অসহায়ের মতো তাকিয়ে থাকে আর ভাবে, এরা কি আমার পরিবার, কোথায় বসবাস করছি আমি? চোখের পানি অনবরত ঝরে পড়ছে। রাতে কোহিনূর তার স্বামী বিজয়কে বলল, তুমি কিন্তু কাজটা ভালো করনি, তোমার যদি এতটাই আমার বোনের উপর নজর তাহলে তাকে বাইরে কোথাও ঘুরতে নিয়ে গিয়ে সেসব করতে পারতে। বিজয় বলল, না মানে তোমার বোনকে রুমের ভেতরে পেছন থেকে দেখে এত হট লাগছিল যে আর লোভ সামলাতে পারিনি। কোহিনূর বলল, তাই বলে আমাদের বাড়িতে এসব করবে? এখন তো মাকে আর আমাকে কেঁদে কেঁদে বিচার দিয়েছে, তা আমরা আমাদের মতো হ্যান্ডেল করেছি, ভয় কিন্তু একটা, যদি বাবাকে বলে দেয় তাহলে কিন্তু সমস্যা জটিল হবে। বিজয় বলল, তুমি কোনো রকম ভাবে ম্যানেজ করো, আমি সেসব জানি না। কোহিনূর বলল, আমি মাকে বলেছি যাতে বাবার কানে সেই খবর না যায়, মা হয়তো সেই বিষয়টা দেখবে, চিন্তা করো না। বিজয় বলল, তাহলে ঠিক আছে। অনামিকার মা রুমে গিয়ে দেখে অনামিকা খাটে আধ হেলান দিয়ে শুয়ে আছে। শোন অনামিকা, যতই হোক তোর বড় বোনের স্বামী, জিনিসটা বাইরে লিক হলে সমস্যা হবে মা। অনামিকা বলল, মা আমি বাবাকে বলবো এইসব কথা, তোমরা তো আর বিচার করবে না। মা বলল, খবরদার তোর বাবা যেন এই বিষয়ে কোনো আঁচো না পায়, মনে রাখিস। তারপর অনামিকার হাতে 3টা ওষুধ দেয়। এইসব কিসের ওষুধ? মা বলল, এগুলো খেয়ে নে, ইমার্জেন্সি পিল আর ব্যথার ওষুধ, সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ। কেন? মা বলল, যদি তোর পেটে বাচ্চা এসে যায় তখন কি এই সমাজে মুখ দেখাতে পারবো? অনামিকা নির্বাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। মা উঠে বের হয়ে যায়। অনামিকা কিছুতে এই বিষয়টা মানতে পারছে না। একটু পর মা এক গ্লাস পানি এনে নিজে অনামিকাকে ওষুধগুলো খাইয়ে দেয়। তিনি রুম থেকে চলে গেলেন। অনামিকা ভাবছে, একটা মেয়ে হলো অথচ সমাজের ভয়ে, সংসার ভাঙার ভয়ে দুজন মানুষ সব জেনেও চুপ করে রইল। শুধু তারাই চুপ রইল না, আমার মুখও বন্ধ করে দিল। ওই ঘটনার 18 বছর পর অনামিকার আপা কোহিনূর, মা দুলাভাই, অনামিকার স্বামী সবাই নিশ্চুপ হয়ে বসে আছেন। বড় আপা মা কান্না করতে করতে চোখ লাল করে ফেলেছে। চোখ দেখে মনে হচ্ছে চোখের মনি ফেটে এখনই রক্ত বের হবে। আপা মায়ের হাত ধরে বলল, মা আমার মেয়েটার এখন কি হবে? ও কি করে আমার নিষ্পাপ মেয়েটি করতে পারলো? ওই শয়তানটা কি শাস্তি পাবে না? তখন অনামিকা বলল, সে কি রে আপা, কি বলিস এসব? ছেলেটাকে শাস্তি দিবি? তাহলে তো লোক জানাজানি হবে, তোর মেয়ের বদনাম হবে, তোর ভাসুরের ছেলের ক্ষতি হবে, তার চেয়ে বরং চেপে যা। কথা শুনে আপা রাগী কণ্ঠে বলল, কি বলছিস অনামিকা? একটা জানোয়ার আমার মেয়ের জীবনটা নষ্ট করলো আর তুই বলছিস তাকে ছেড়ে দিতে? এই তোর নীতি বিবেক? অনামিকা খানিক তাচ্ছিল্য করে বলল, তোর তো দেখছি বিবেক নীতি চারপাশ থেকে বেয়ে বেয়ে পড়ছে। তা তোর এই নীতি 18 বছর আগে কোথায় ছিল? সেদিন তোর বিবেক কোথায় লুকিয়েছিল? যেদিন 18 বছরের একটা মেয়েকে তোর স্বামী ছিল, তখন মেয়েটি তোর আর আমার মায়ের কাছে এমনই কান্না করে করে তোর স্বামী শাস্তি চেয়েছিল। তুই তো নিজের সংসার ভাঙার ভয়ে মেয়েটাকে বদনামের কথা বলে চুপ করে দিয়েছিলি। তোর বরকে শাস্তি দেওয়ার বদলে মেয়েটাকে কিছু ব্যথার আর বাচ্চা না হওয়ার ওষুধ দিয়েছিলি। তোর লজ্জা করেনি? একজন
সাথে সংসার করতে? কথা শুনে সবাই নির্বাক হয়ে তাকিয়ে রইল। একটা কথা কি জানিস আপু, উপরওয়ালা ছাড় দিলেও ছেড়ে দেন না। তোর স্বামীর পাপ তার মেয়ের উপর বর্তেছে। তাছাড়া তোর স্বামীর বংশ মনে হয় বংশগত। দেখিস না তোর স্বামী এক একজন তার ভাতিজাও, খোঁজ নিয়ে দেখ, হয়তো তার বাবা দাদাও তেমন ছিল। এই বলে রুমে চলে আসে। নিজের রুমে এসে দেখে তার স্বামী তার পিছু পিছু আসলো। নীরব কিছু জিজ্ঞেস করার আগেই অনামিকা বলল, জানো আমি আমার জীবনে দুজন চমৎকার মানুষ পেয়েছি, একজন আমার বাবা, আরেকজন তুমি। তুমি সবসময় জিজ্ঞেস করতে আমি কেন আপা দুলাভাইয়ের সাথে কথা বলি না, কারণ দুলাভাই যে মেয়ে করেছিল সেই মেয়েটাকে আশা করি তুমি বুঝতে পেরেছো। আমি তোমাকে আর বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বাবা তো বেঁচে নেই। আমার এত বড় সত্যিটা লুকানোর জন্য তুমি যে শাস্তি দেবে তার জন্য আমি প্রস্তুত, তবে আমার ভাগ্নি বিচার পাবে না। নীরব সবটা শুনে বলল, আমি সেই ব্যবস্থা করব গিয়ে, তবে তোমার দুলাভাইকে আমি তোমার পায়ের কাছে ফেলে ছাড়বো। আর তুমি আমার লক্ষ্মী বউ, তুমি যা বলেছো সেসব আমি ভুলে গেছি মনে করো। অনামিকা খুশিতে কান্না করে দেয় আর নীরব বুকে টেনে নেয়। আর এখানে আমাদের গল্পের এন্ডিং হয়। সম্মানিত ভিউয়ার্স, আমাদের এই শহরে কিছু ঘটনা ঘটে যা বারবার ঘুরে ফিরে আসে, যারা বারবার ইতিহাসের পাতা ঘেটে ইতিহাসকে বারংবার উন্মোচিত করে। পুনঃ পুনঃ একই ঘটনাই ঘটে। এই কারণেই এই শহরের শেষ নেই। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।